कोरोना वायरस को फैलने से रोका जा सकता है। खांसते या छींकते वक्त हमेशा अपने मुंह को रुमाल या टिश्यू से ढकें। हाथों को लगातार साबुन से धोएं। अपनी आंख, नाक और मुंह को छूने से रुकें। अगर किसी को खांसी, बुखार या सांस लेने में तकलीफ हो तो उससे कम से कम 1 मीटर की दूरी बनाए रखें। जरूरत पड़ने पर नजदीकी स्वास्थ्य केंद्र जाएं या हेल्पलाइन नंबर 011-239-780-46 पर संपर्क करें। সালটা ছিল 1500। পর্তুগিজদের ভারতে আগমন। ইউরোপীয় জাতিদের মধ্যে পর্তুগিজরাই প্রথম ভারতে আসে। 1500 শতকের শুরু থেকেই তারা বাণিজ্যের জন্য সমুদ্র যাত্রা শুরু করে। ভারত থেকে চাল, বস্ত্র এবং মশলা সংগ্রহ করত ইউরোপ ও ইংল্যান্ডের মতো ক্ষমতাশালী দেশগুলি। এই সময় একচেটিয়া বাণিজ্য চলার দরুন প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে শুরু করে তারা, এবং ইংরেজরা এই সমস্ত দেখেই নিজেদের বেশি মুনাফা অর্জন করার লোভে এই বাণিজ্য নিজেরাই করবে বলে মনস্থ করে। আর এই সুযোগে ভারতের সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগও স্থাপন করে। সিলভেরিয়া বাংলা জাহাজগুলো লুণ্ঠন করে 1568 সালের 9ই মে চট্টগ্রামে নোঙর ফেলে। চট্টগ্রামের মুসলিম শাসনকর্তা সৈনিকদের সঙ্গে পর্তুগিজদের যুদ্ধ হয়। আরাকানের রাজা বাংলা সুলতানের নিকট থেকে চট্টগ্রাম উদ্ধারের জন্য সিলভেরিয়ার নিকট সাহায্য চাইলে অবস্থা আরো জটিল হয়ে ওঠে। এরপর সিলভেরিয়া চট্টগ্রাম ছেড়ে সিংহলের দিকে রওনা হন এবং একইভাবে বাংলার সঙ্গে পর্তুগিজদের প্রথম সরকারি যোগাযোগের পরিসমাপ্তি ঘটে। এরপর শুরু হলো এক নতুন অধ্যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্রিটিশ শক্তি ভারতবর্ষে প্রবেশ করল। ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ। এই শতক ছিল এক যুগ পরিবর্তন ও রাজনৈতিক পালা বদলের সাক্ষী। এই শতক একদিকে যেমন প্রতাপশালী মোগল সাম্রাজ্যের পতন দেখেছিল, তেমনি বিদেশি বাণিজ্য ক্ষমতার দখল দেখেছিল। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় মোগল সাম্রাজ্য ভেঙে পড়ার ফলে ভারতবর্ষের কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে পড়ে। শাসকদের মধ্যে বিরোধিতার সুযোগ নিয়ে ভারতবর্ষে প্রবেশ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কূটনৈতিক দক্ষতা, পারস্পরিক উৎকর্ষ এবং শক্তিবর্গের অনৈক্যকে হাতিয়ার করে মাত্র কয়েক দশকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। 1717 সালে ফারুকশিয়রের ফরমান অনুযায়ী ইংরেজ কোম্পানি কতগুলো বাণিজ্যিক সুবিধা ভোগ করা শুরু করে এইভাবে সূচনা করে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার। 1757 সাল শুরু হলো পলাশীর যুদ্ধ। তৎকালীন নবাব সিরাজদৌল্লাকে সিংহাসন থেকে পদচ্যুত করার জন্য ব্রিটিশদের সাহায্যে মীর কাসিম ভাসিটি বেগমের সঙ্গে একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর ফলস্বরূপ 23শে জুন 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজদৌল্লার পলাশীর যুদ্ধ শুরু হলো। শেষ পর্যন্ত রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হলো বাংলা। বাংলায় কোম্পানির শাসন শুরু হলো। ক্রমান্বয়ে ব্রিটিশ শক্তির আধিপত্যের জাল ছড়াতে শুরু করে। এরপর 1764 সালে শুরু হয় বক্সারের যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মীর কাসিম এবং তার মিত্র শক্তির পক্ষ থেকে। এই যুদ্ধে মীর কাসিম পরাজিত হওয়ার পর অযোধ্যা ইংরেজদের দখলে চলে আসে। বাংলা, বিহার, ওড়িশায় তাদের শাসন সুপ্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে তাদের এই শাসন শোষণের রূপান্তর ঘটতে শুরু করে। ভারতীয়দের ওপর চাপিয়ে দেওয়া হয় নানা রকম নীতি ও খাজনা। কারিগরদের জীবনের বেকারত্ব বাড়তে শুরু করে। কৃষক, কর্মচারী ও উপজাতিদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ভূমি রাজস্ব বাড়ে। বাংলা রাজত্বে ইংরেজদের অত্যাচার ও সীমাহীন শোষণের ফলে বাংলায় এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। এটি
ভারতবাসীর জীবনে এক আতঙ্কিত রূপ নিয়ে দেখা দিয়ে ৭৬-এর মন্বন্তর নিয়ে আসে। বাংলার প্রায় ১/৩ মানুষের মৃত্যু হয়। এরপর শুরু হয় এক নতুন ঐতিহাসিক অধ্যায়। পলাশীর যুদ্ধের ১০০ বছর পর ১৭৫৭ সালে ভারতবর্ষের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এক বিদ্রোহের আগুন জ্বলে ওঠে, যা মহাবিদ্রোহ নামে খ্যাত। এই বিদ্রোহ সর্বপ্রথম ভারতবর্ষে ইংরেজ শাসনের ভিত্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মরত ভারতীয় শ্রমিকদের প্রথম বিদ্রোহ। ঐতিহাসিকগণ এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। এই বিদ্রোহে রাজা, প্রজা, সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল। একাধিক কারণেই এই বিদ্রোহের সূচনা হয়েছিল। ইংরেজরা প্রথম থেকে ইচ্ছে করে ভারতীয়দের সংস্পর্শ বর্জন করে চলত এবং ভারতীয়দের বর্বর বলে মনে করত। এমনকি সামরিক বাহিনীতে এনফিল্ড নামে এক প্রকার রাইফেল চালু হয়, তার টোটা দাঁতে কেটে ব্যবহার করা হতো। হঠাৎ গুজব রটে যায় ওই কার্তুজ গরু শূকরের চর্বি মিশ্রিত হয়ে তৈরি। ভারতীয়দের হিন্দু মুসলমানদের জাত নষ্ট করাই এই অস্ত্রোপচারের মূল উদ্দেশ্য ছিল। এই কারণে ভারতীয়রা অত্যন্তই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে বিদ্রোহের সূচনা হয়। এরপর এই বিদ্রোহ চতুর্দিকে বিস্তার ঘটে। রানী লক্ষ্মীবাই, নানা সাহেব তাঁতিয়া টোপি, বাহাদুর শাহ এই বিদ্রোহের প্রধান নেতৃবৃন্দ ছিলেন। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হন মঙ্গল পাণ্ডে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্রিটিশ সরকার সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ঝাঁসি দখল করতে চাইলে রানী লক্ষ্মীবাই বিদ্রোহ ঘোষণা করেন এবং তা এক অসীম সাহসিকতার পরিচয় দিয়ে পুরুষের সজ্জিত হয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারান। মহাবিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ব্রিটিশ সরকার বুঝতে পারে ভারতবাসীর মনের এই আগুন সহজে নিভে যাবে না। 1885 সালের ডিসেম্বরে অ্যালান অক্টেভিয়ান হিউজ নামে এক অবসরপ্রাপ্ত সিভিলিয়ানের উদ্যোগে এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে জাতীয় কংগ্রেস প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের কল্যাণের জন্য বিভিন্ন শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের দাবি উত্থাপিত করা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসীকে ঐক্যবদ্ধ করা, ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে ভাগ করে দেশাত্মবোধক ভঙ্গি জাগিয়ে তোলা। এরূপ পরিস্থিতি দমনের জন্য 1905 সালে লর্ড কার্জন বাংলা ভাগের পিছনে প্রশাসনিক তথা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছিলেন। বাংলার জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার জন্য সাম্রাজ্যবাদী বড়লাট লর্ড কার্জন 1945 সালে বাংলাকে বিভক্ত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলার যে আন্দোলন সূত্রপাত হয় তা বঙ্গভঙ্গ আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনে স্বদেশী দ্রব্য গ্রহণ করে আর বিদেশি দ্রব্য বর্জনেই মুখ্য ভূমিকা পালন করা হয়। এরপর 20 শতকের প্রথম ভাগে নরমপন্থী আন্দোলনের পাশাপাশি বিপ্লবীরা সন্ত্রাসবাদী আন্দোলনের মাধ্যমে মাতৃভক্তি মুক্তকরণে সাধনে সচেষ্ট হয়। এই আন্দোলনের সক্রিয় সদস্য ক্ষুদিরাম, তার অবদান চিরস্মরণীয়। তরুণ দুই বিপ্লবী নেতা ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির ওপর দায়িত্ব দেওয়া হয় কিংসফোর্ডকে হত্যার জন্য। বোমা নিক্ষেপ করতে গিয়ে ভুলবশত জনৈক মিসেস কেনেডি ও তার কন্যাকে মেরে ফেলা হয়। এরপর ক্ষুদিরাম ধরা পড়লে বিচারে তার ফাঁসি হয়। 1908 সালের 22 আগস্ট কৃষক ক্ষুদিরামের এই নির্ভীক দেশপ্রেম ও আত্মত্যাগ বিপ্লবীদের অনুপ্রেরণা যোগায় এবং বাংলার যুব সমাজকে বিপ্লবী মন্ত্রে উদ্ধত করে। বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ এবং রাসবিহারী বসুর মতো প্রমুখ বিপ্লবীরা দেশের জন্য হাতে অস্ত্র তুলে নিয়ে স্বাধীনতার জন্য সংগ্রাম করতে যায় এবং
নিজেদের প্রাণের বিনিময়ে আত্মত্যাগ করেন, যা ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয়। বন্দে মাতরম ধ্বনি ছিল তাদের একমাত্র মূল মন্ত্র। 1911 সালে বঙ্গভঙ্গ রদের মাধ্যমে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। এরপর চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনে সাফল্যের কারণে ভারতীয় রাজনীতিতে গান্ধীজির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। এরপর ব্রিটিশ সরকার যে কোনো সরকার বিরোধী আন্দোলন দখল করার জন্য কুখ্যাত রায়লাট আইন পাস করে। এই রায়লাট আইনের প্রতিবাদে 1919 সালে 23 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে হাজার হাজার নিরস্ত্র মানুষ এক প্রতিবাদ সভায় সমবেত হয়। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সতর্ক না করেই নিরস্ত্র জনসভায় 1600 রাউন্ড গুলি চালানো হয়। এই নৃশংস গুলিবর্ষণে শত শত নরনারীর মৃত্যু হয়েছিল। এই ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামেই পরিচিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনার প্রতিবাদে ইংরেজ প্রদত্ত নাইট উপাধি পরিত্যাগ করেন। এইরূপ পরিস্থিতিতে গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস অসহযোগ আন্দোলনের সূচনা করে। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল নির্যাতনমূলক রায়লাট আইন প্রত্যাহার করানো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শাস্তি বিধান করা এবং জাতীয়তাবাদী প্রতি ব্রিটিশ সরকারের অন্যায় উৎপীড়নের প্রতিকার করা। পরবর্তীকালে 1925 সালে হিন্দুস্তান সোসাইটি রিপাবলিক অ্যাসোসিয়েশন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয়দের মনে রাজনৈতিক সচেতনতা আর বিকাশ ঘটিয়ে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে ভারতবাসীদের মনে ক্ষোভের আগুন জ্বালতে সক্রিয় ভূমিকা পালন করেছিল। 1927 সালে ভারতে সাইমন কমিশন নিযুক্ত হয় এবং 1928 সালে এই কমিশন বোম্বে পদার্পণের দিন সারা দেশ জুড়ে ধর্মঘট পালন করে এবং গো ব্যাক সাইমন লেখা কালো পতাকা নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল পথ পরিক্রম করে। এরপর 1929 সালের 31শে ডিসেম্বরের মধ্যরাতে রাফি নদীর পাড়ে তেরেঙ্গা পতাকা উত্তোলন করে কংগ্রেস। পূর্ণ স্বরাজের দাবিতে পরবর্তী 1930 সালে 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালিত হয়। এই দিনটিকে দেশের স্বাধীনতা দিবস হিসাবে পেতে চেয়েছিলেন কংগ্রেস। লাহোরে 6 মে 23 বছর বয়সী তরতাজা ভগৎ সিংকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়। আর 1934 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অপরাধে ফাঁসি দেয় ব্রিটিশ সরকার। দেশপ্রেমিক বাঙালি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলে ভারতবর্ষের ইংরেজ উপনিবেশ থেকে মুক্তির লড়াইতে সামিল হন। আর সমুদ্র হিমাচলকে কাঁপিয়ে তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার এই মুক্তিমন্ত্রে জেগে উঠেছিল সমগ্র উপমহাদেশ। ভারতের জাতীয় কংগ্রেসের অবাঙালি নেতাদের কারণে তিনি উপলব্ধি করেন দেশের মধ্যে থেকে স্বাধীনতা আনা অত্যন্তই কঠিন হয়ে পড়বে। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর থেকেই তিনি বিদেশে পাড়ি দেন। 1943 সালে তিনি নেভিদের সহায়তায় জাপানে পৌঁছান এবং সেখানে পৌঁছানোর পর টোকিওতে ভারতবর্ষের সমগ্র জাতির উদ্দেশ্যে সম্বোধন করে তিনি রেডিওতে বলেন। 21শে অক্টোবর 1943 সালে তিনি আন্দামান নিকোবরে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা করেন এবং সেখানেই নাম করা হয় শহীদ স্বরাজ। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান পুরোহিতের ভূমিকা নেতাজি সুভাষচন্দ্র বসু পালন করেছিলেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের ফলে ভারতের স্বাধীনতা অর্জনের পথ সুপ্রতিষ্ঠিত হয়। এই আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়েছিল। তারা বেশ বুঝতে পেরেছিল ভারতবর্ষে তাদের দিন ফুরিয়ে এসেছে। আদালত, পোস্ট অফিস, রেজিস্ট্রি অফিস পুড়িয়ে আন্দোলন চালানো হয় এবং ট্রেজারি অফিস লুটপাট করা হয়। প্রায়
প্রায় 16 থেকে 17টা দপ্তরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ট্রেজারি অফিসের সামনে ইংরেজদের পতাকা নামিয়ে ভারতের পতাকা উত্তোলনও করা হয়। ভারতবাসীদের তীব্র হানা ও বিপ্লবীদের আন্দোলনের জেরে ব্রিটিশ সরকার বাধ্য হয় ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে দিতে। এরপর 1947 সালে দেশ ভাগের মাধ্যমে ইংরেজরা স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার কথা বললে দেশে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। সারা দেশে শুরু হয়ে যায় সাম্প্রদায়িকতার লড়াই। এই লড়াইয়ে বহু বহু মানুষ প্রাণ হারায়। অবশেষে ভারতবর্ষকে দুভাগে ভাগ করে স্বাধীনতা দেওয়া হয়। 1947 সালের 15ই আগস্ট এই দিনটি পূর্ণ স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়। এই দিনটি ফিরে পেতে ভারতবাসীরা যে পরিমাণ বলিদান, আত্মত্যাগ ও সংগ্রামী জীবন বেছে নিয়েছিল এবং বিপ্লবীদের নিঃস্বার্থ প্রাণ ত্যাগ হয়েছিল, তা ভারতবর্ষের বুকে চিরটা কাল চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতা সংগ্রামের এত বছর পর দাঁড়িয়ে সত্যি কি আমরা স্বাধীন? চারিদিকে রাজনৈতিক টানাপোড়েনের মাধ্যমে আবদ্ধ আমাদের দেশ। রাজনৈতিক হিংসা হানাহানিতে জ্বলছে ভারতবর্ষ। দেশের সীমানা রক্ষার জন্য প্রাণ দিতে হয় হাজার হাজার শহীদের। 14ই ফেব্রুয়ারি 2019 নিরাপত্তা কর্মীদের বহনকারী যানবাহন বহর ভারতে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার লেঠোপোড়ায় জম্মু কাশ্মীরের জাতীয় সড়কে একটি বাহনবাহিত আত্মঘাতী হামলার শিকার হয়। এর ফলে 40 জন রিজার্ভ পুলিশ বাহিনী মারা যায়। এই হামলার দায়ভার পুরোপুরি যায় পাকিস্তান ভিত্তিক ইসলামপন্থী জঙ্গি সংগঠনের উপর। এই মর্মান্তিক ঘটনা দেশ জুড়ে শোকের ছায়া ফেলে দেয়। কালের হাত ধরে বহু বেদনার সাক্ষী আমরা। অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আজ আমরা স্বাধীন। তাই স্বাধীনতা শব্দটি আমাদের কাছে বড়ই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বটে। সকল মানুষই চায় স্বাধীনভাবে থাকতে, চায় বাক স্বাধীনতা, মতামত প্রকাশেরও স্বাধীনতা। কিন্তু সত্যি কি স্বাধীনতা আমরা পাই? আচ্ছা, বর্তমান সমাজে নারীরা কি আদৌ স্বাধীন? অনেক বড় প্রশ্ন। বর্তমান সমাজে এখনো অনেকেই মেয়েদের ঠিকমতো সম্মানটুকুও দেয় না। মহিলারা আজও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, সেটা আজও অনেকেই মেনে নিতে পারে না। আজও অনেক জায়গায় পণ প্রথা বিরাজমান। এখনো তো মেয়েদের জীবন শুরু হয় তুমি একটা মেয়ে এই কথাটা বুঝিয়ে। তাকে শিক্ষা দেওয়া হয় সে কিভাবে মেয়ে হয়ে পরিবারের মান সম্মান রক্ষা করবে। কিন্তু এটা কি শুধু তার একার দায়? ছি, কোথায় যাচ্ছে দেশ? কোন দিকে যাচ্ছে আমাদের সমাজ? কোথায় মানুষের বিবেক? মনে পড়ে কামদুনিকাণ্ডের মতো নির্মম ঘটনা, প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ। এদের নাম খবরের মাধ্যমে জানতে পেরেছি, কিন্তু চারিদিকে এরকম ঘটনা প্রায় হচ্ছে যা আমাদের অজানা। নারীদের উপর শুধু শারীরিকভাবে ধর্ষণ নয়, চলছে মানসিকভাবে ধর্ষণ। একদিকে আপনি মোমবাতি মিছিল করছেন, সোশ্যাল মিডিয়ায় দোষী সাজা হোক বা ফাঁসি চাই বলছেন, আর অন্যদিকে মহিলাদের সম্মান কেড়ে নিচ্ছেন, কেড়ে নিতে চাইছেন তাদের স্বাধীনতা। আসলে আপনাদের মানসিকতাকেই নিজের অজান্তেই ধর্ষণ করে যাচ্ছেন। সমাজ যে আজ চরম অধঃপতনের দিকে ঝড়ের গতিতে এগোচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। এর উত্তরণের প্রতিটা উত্তর খোঁজার দায়িত্ব আমার, আপনার, প্রত্যেকের।